সর্বশেষ পর্যায়ে এসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 5টি সৃজনশীল প্রশ্ন আজকে নিয়ে আসলাম। এক নজর হলেও দেখে নেবে, ইনশাল্লাহ কাজে লাগবে। সর্বপ্রথমে কিছু কথা বলে নেই। তোমাদের প্রথম পরীক্ষা যেদিন দিবে 21 তারিখ, হয়তোবা একটু আনইজি লাগতে পারে প্রথমে রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার সেট করতে। অবশ্যই সেগুলি খুব ভালোভাবে বৃত্তগুলি বরট করবে, তা না হয় যত সুন্দর পরীক্ষা দেও রেজাল্ট আসবে না কিন্তু। এবং তোমার হাতে যে প্রশ্ন থাকবে ক সেট খুবই সুন্দর করে তা খেয়াল করে ক অথবা খ যেটাই থাকে তোমার হাতে পূরণ করবে। তারপরে প্রশ্ন পাওয়ার পর ঠান্ডা মাথায় লেখালেখি শুরু করবে। তবে চলো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একেবারে শেষ পর্যায়ে এসে 5টি সৃজনশীল প্রশ্ন দেখি। 1 নম্বরে যা রেখেছি তা দেখো, যে গ্রামের প্রভাবশালী চেয়ারম্যানের চাকর রফিক বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী এলে চেয়ারম্যান সেগুলো মজুত করে রাখেন। তোমরা গল্পটা পড়ে নিবে। আমরা প্রশ্ন দেখি। ক নম্বর প্রশ্ন, আলী ইবনে আব্বাস কতদিন জৈনক সম্ভ্রান্ত ব্যক্তির গৃহে আশ্রয় নিয়েছিলেন? উত্তর হলো দেখো 1 মাস। উত্তর হলো এটুকু লেখার পরে কি 1 মাস। তারপরে খ নম্বরটা দেখো, এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় উক্তিটি আলী ইবনে আব্বাস কেন করেছিলেন? তাহলে উত্তরটা হলো এই পর্যন্ত। আলী ইবনে আব্বাস জীবন রক্ষার জন্য ডেমাস্কের এক ব্যক্তির আশ্রয় নেন। সেই ব্যক্তি তাকে নিরাপদে আশ্রয় দিয়ে 1 মাস পর্যন্ত যত্নে রাখেন ও বিভিন্নভাবে সহযোগিতা করেন। বিদায়ের সময় তার এই আন্তরিক সহায়তা মুগ্ধ হয়ে আলী ইবনে আব্বাস কৃতজ্ঞতা প্রকাশের জন্য উক্তিটি করেছেন। তারপরেরটা দেখো, ছোট গ নম্বরে, উদ্দীপকে রফিকের সঙ্গে আলী ইবনে আব্বাসের সাদৃশ্য কোথায় ব্যাখ্যা করো? উত্তরটা হলো সত্য প্রকাশের দিক থেকে রফিকের সঙ্গে আলী ইবনে আব্বাসের স্পষ্ট সাদৃশ্য রয়েছে। সত্য সর্বদা মহান। যারা মিথ্যার সঙ্গে আপোষ না করে সত্যকে প্রকাশ করে তারাই প্রকৃত ব্যক্তিত্ববান। এ ধরনের মানুষ সত্য প্রতিষ্ঠার জন্য নিজের জীবনের ঝুঁকিও নিতে দ্বিধা করেন না। প্রত্যুপকার রচনায় দেখা যায় আলী ইবনে আব্বাসের কাছে খলিফা মামুন এক ব্যক্তিকে বন্দী করে রাখেন, যিনি একসময় তার প্রাণ রক্ষা করেছিলেন। পরবর্তীতে আলী ইবনে আব্বাস বুঝতে পারেন যে বন্দী ব্যক্তিটি নির্দোষ এবং অন্যায়ের শিকার। তখন তিনি নিজের বিপদের সম্ভাবনা থাকা সত্ত্বেও খলিফার কাছে সত্য ঘটনা প্রকাশ করেন। এইভাবে উদ্দীপকে রফিক চেয়ারম্যানের দোষগুলো করার আশঙ্কা থাকা সত্ত্বেও সত্য গোপন করেনি। দেখে নিবে। তারপরে দেখো বড় নাম্বার, উদ্দীপকটি প্রত্যুপকার গল্পের মূল ভাব ধারণ করতে পারেনি। মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর হলো দেখো, উদ্দীপকটি প্রত্যুপকার গল্পের মূল ভাব ধারণ করতে পারেনি। মন্তব্যটি যথার্থ। সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক সম্পর্ক টিকিয়ে রাখতে কৃতজ্ঞতাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কৃতজ্ঞতা থেকেই জন্ম নেয় প্রতি উপকারের মানসিকতা, যা একটি সুন্দর সমাজ গঠনে সহায়তা করে। প্রত্যুপকার গল্পের দেখা যায় আলী ইবনে আব্বাস বিপদে পড়ে দামেস্কের এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় পান এবং তার মাধ্যমে জীবন রক্ষা করে। এভাবে পড়ে নিবে। তারপরে দেখো 2 নম্বর সৃজনশীল, 2 পা আছে কিন্তু উঠে দাঁড়াবার শক্তি নেই, তাতে কি? আত্মবিশ্বাস তো আছে, তাই তো জীবনযুদ্ধে দমে যাননি আলমগীর হোসেন। ছোটবেলায় টাইফয়েড জ্বর আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করেন তিনি। এভাবে পড়ে নিবে। সৃজনশীল প্রশ্নগুলি দেখি। ক নম্বর প্রশ্ন, শোভা জলকুমারী হলে কি করত? উত্তর, শোভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। ক নম্বর প্রশ্ন, কেন বাণীকণ্ঠে লোকে নিন্দা করতে শুরু করে? উত্তর হলো, শোভার বিয়ে না হওয়ার গ্রাম জুড়ে বাণীকণ্ঠে নিয়ে নানা রকম নিন্দা শুরু হয়। শোভা ছিল বাণীকণ্ঠের তৃতীয় কন্যা, কিন্তু সে বোকা হওয়ায় তার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। সময়ের সাথে সাথে শোভার বয়স বাড়তে থাকে, তবু বাণীকণ্ঠ তার বিয়ের ব্যবস্থা করতে পারছিলেন না। এভাবে লিখবে সম্পূর্ণ। তারপরে ছোট গ দেখো, উদ্দীপকে আলমগীর হোসেনের সাথে শোভা গল্পের শোভার সাদৃশ্যপূর্ণ
দিকটি ব্যাখ্যা করো। উত্তরটি হবে এইভাবে, শারীরিক প্রতিবন্ধকতার দিক থেকে উদ্দীপকের আলমগীর হোসেন এবং শোভা গল্পের শোভার মধ্যে স্পষ্ট সাদৃশ্য লক্ষ্য করা যায়। আমাদের সমাজের সকল মানুষ মানবভাবে সুস্থ ও স্বাভাবিকভাবে জন্মায় না। আবার অনেকেই বিভিন্ন দুর্ঘটনা বা রোগের কারণে শারীরিক অক্ষমতার শিকার হয়। তাই এ ধরনের মানুষের প্রতি আমাদের সহানুভূতিশীল ও মানবিক আচরণ করা অত্যন্ত জরুরি। উদ্দীপকের আলমগীর হোসেন শারীরিকভাবে প্রতিবন্ধী, তার দুটি পা থাকলেও তাতে কোনো শক্তি নেই। এটা সম্পূর্ণ দেখে নেবে। তারপরে চলো বড় গ নম্বর। উদ্দীপকটিতে আলমগীর হোসেন পরিস্থিতি ও পরিণতি শোভার পরিণতি থেকে ভিন্ন, মন্তব্যটি যথার্থ নিরূপণ করো। তাহলে উত্তরটা আমরা এইভাবে দিব, উদ্দীপকটিতে আলমগীর হোসেনের পরিস্থিতি ও পরিণতি শোভার পরিণতি থেকে ভিন্ন, মন্তব্যটি যথার্থ। মানুষের জীবনে নানা প্রতিকূলতা আসতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। জীবনকে এগিয়ে নিতে হলে লক্ষ্য স্থির করে দৃঢ় মনোবল নিয়ে সামনে অগ্রসর হতে হয়। এই মনোবলই মানুষকে প্রতিকূলতার মধ্যে টিকে থাকতে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে। এভাবে সম্পূর্ণ করে নিবে এ পর্যন্ত। তারপরে সৃজনশীল ৩ আমরা দেখি। হিমেল ও তুষার দশম শ্রেণীর শিক্ষার্থী। হিমেল মনে করে পাশ করার জন্য শুধু পাঠ্য বই ভালো করে পড়লেই যথেষ্ট, কিন্তু তুষার মনে করে ভালো ফলাফল অর্জন করতে হলে পাঠ্যপুস্তক ছাড়াও অন্য বই পড়া প্রয়োজন। তুষার নির্ধারিত পাঠ্যবইয়ের মধ্যে না থেকে লাইব্রেরিতে গিয়েও বিভিন্ন ধরনের বই পড়েন। ক নম্বর প্রশ্ন হলো, যথার্থ শিক্ষিত হতে হলে কি দরকার? উত্তর হলো, যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। খ নম্বর, দেহের মৃত্যুর রেজিস্টার রাখা হয়, আত্মার হয় না, বুঝে লেখো। আমাদের দেশের ভুল শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনীহা ও ভীতি সৃষ্টি করে। এই প্রসঙ্গে উক্তিটি বলা হয়েছে, এভাবে লিখে নেবে। ছোট গ নম্বরটি দেখো, উদ্দীপকে হিমেলের মানবিকতার বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। তাহলে এখানে হবে, উদ্দীপকের হিমেলের মানসিকতায় বই পড়া প্রবন্ধে বর্ণিত পাশ করা বিদ্যা তথা প্রাতিষ্ঠানিক শিক্ষার ত্রুটিপূর্ণ দিকটি প্রকাশিত হয়েছে। শিক্ষা মানুষের জন্য একটি অপরিহার্য বিষয়, তাই বলে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত হলেই চলবে না, তাতে হবে সুশিক্ষিত, যার জন্য প্রয়োজন পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে জ্ঞান অর্জন করা। সম্পূর্ণ লিখবে। তারপর দেখো বড় গ নাম্বার এই প্রশ্ন, এই হলো উত্তর। এবার দেখো 4 নম্বর সৃজনশীল পড়ে নিবে। ক নম্বর প্রশ্ন, তায়েফের অবস্থান কোথায়? তায়েফের অবস্থান সৌদি আরবের দক্ষিণে। খাদিজা রহমতুল্লাহ এর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে পছন্দ করার কারণ ব্যাখ্যা করো। খাদিজা রহমতুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে পছন্দ করার মূল কারণ ছিল তার অসাধারণ সৎ গুণাবলী। বাকিটুকু লিখবে সম্পূর্ণ। তারপর দেখো ছোট ক নম্বর প্রশ্ন, এই হলো প্রশ্নটির উত্তর। তারপরে বড় গ নাম্বার, এটুকু লিখবে। সর্বশেষ 5 নম্বর, স্বামীর মৃত্যুর পর খাদিজা অনেক কষ্ট ও যত্নে একমাত্র ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় করলেন। ছেলে ভালো একটা চাকরি পেয়ে সচ্ছল পরিবারে শিক্ষিত সুন্দরী মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে স্থায়ী হয়ে গেল। সবকিছুই উজাড় করে দিয়ে খাদিজা নিঃসঙ্গ জীবন কাটতে লাগলেন। ক নম্বর প্রশ্ন, নিম গাছের থুকা থুকা ফুল দেখতে কেমন? এক ঝাঁক নক্ষত্রের মতো। এটুকু লিখতে পারো বা সম্পূর্ণ লিখতে পারো। খ নম্বর প্রশ্ন, শান দিয়ে বাঁধিয়ে দাও কেউ, এইটা ব্যাখ্যা করো। উত্তরটা হলো এটুকু। তারপর দেখো ছোট গ নম্বর, এই হলো উত্তর। বড় গ নম্বর, এই হলো উত্তর। আজকে এই পর্যন্ত, একেবারে সর্বশেষ তোমাদের জন্য দোয়া রইল, ইনশাল্লাহ প্রতিটি পরীক্ষা যেন খুব সুন্দর করে সম্পন্ন করতে পারো এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সকলের জন্যই ধন্যবাদ।